আমি এখন আলোচনা করব সাস্টেনেবল ইনকাম এন্ড ইফেক্টিভ ক্যারিয়ার ক্রিয়েট কিভাবে করতে পারি ওইটা নিয়ে। সেটা হচ্ছে আগে আমাদের রুম র্যাম প্রসেসর আপডেট করতে হবে। আগে রুম র্যাম প্রসেসর এগুলো যদি আপডেট না থাকে মোবাইল হ্যাং মারে না, নাকি ভুল বলছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী পয়গম্বর ছিলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন বলতেছে, মুসা আলাইহিস সালাম গুফতে মুসা বা খুদা তোর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা তোর আরশে নূর। আল্লাহর সাথে তুর পাহাড়ে যায় কি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উঠতেছেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলতেছে, আল্লাহ আমি তোমাকে সচক্ষে দেখতে চাই। আল্লাহ বলতেছে, হে মুসা আমাকে দেখার মতো যোগ্যতা, আমাকে দেখার মতো পাওয়ার তোমার নাই। বলতেছে আল্লাহ তুমি দেও। মুসা আলাইহিস সালাম কিন্তু ঠেড়া নবী ছিল, রাইট, গার্তের। তো মুসা আলাইহিস সালাম বারবার পিরাপিরি করার পরে আল্লাহ বলছে, আমার 70টা নূরের পর্দা আছে, একটা পর্দা সরিয়ে দিব, দেখি তুমি লোড নিতে পারো কিনা। একটা নূরের পর্দা সরিয়ে দেওয়ার পরে আরশে আজিমে 7 আসমানের উপর থেকে সরাইছে। সরানোর পরে তুর পাহাড় জ্বলে পুড়ে ছাই হইয়া সুরমা হয়ে গেছে। সুরমা করতে হয়েছে চোখে দিয়ে যে মুসা আলাইহিস সালাম 70 বছর অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহর নূরের পর্দা 70টার মধ্যে একটা সরাইছিল। সেই আল্লাহ তাআলা আমরা যে ইনভাইট করি, গেস্ট ইনভাইট করি না, ইনভাইট সর্বপ্রথম কে শিখাইছে দুনিয়াতে? আল্লাহ শিখাইছে। আল্লাহ তাআলা রাসূলকে ইনভাইট করছে জিব্রাইলের মাধ্যমে। সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বনী ইসরাইলের প্রথম আয়াত এটা, মেরাজের ঘটনা আর কি, মেরাজের রাতের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে পারে না, অজ্ঞান হইছে। আর রাসূলকে জিব্রাইল আইসা 7 আসমানের উপরে নিয়ে গেছে। এই আয়াতের অর্থ তাফসীর পড়লে বুঝবে। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত এবং তাফসীর পড়বেন, তাহলে মেরাজের টোটাল ঘটনা আপনি কি বুঝতে পারবেন। বড় করে এখন পুরো ইয়াটা নিয়ে করবা। মুসা আলাই উড়ান লাগবে কিনা এখানে কিছু করুন যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারে নাই। এখন আসেন জিব্রাইলের পাওয়ার কি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআল্লিমুল মালাইকা, সাইয়্যিদুল মালাইকা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লিডার অফ ফেরেশতা। জিব্রাইল আলাইহিস সালাম 3 জায়গায় আরশে আজিম 7 আসমানের উপর থেকে জমিনে অবতরণ করছে। 3 জায়গায় সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে, যেটা শুনলে পৃথিবীর কোন স্বাভাবিক মানুষ লোড নিতে পারবে না, রিয়েলাইজেশন করতে পারবে না। জিব্রাইল আলাইহিস সালাম 3 জায়গায় সবচেয়ে দ্রুত কি করছে ভাই? অবতরণ করছে। কোন কোন 3 জায়গা? আমি আপনারা যদি ইসলাম স্টাডি করে থাকেন, মোটামুটি ইসলামের জ্ঞান থাকে, তাহলে আপনি মানে আইডিয়া করতে পারবেন। সেটা হচ্ছে 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাই নামদার, তাজেদারে মদিনা, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আমিনা থেকে তাজেদার, দু জাহানের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, পৃথিবী বানাতো না। ওই রাসূল তায়েফের দাওয়াত দিতে গিয়েছিল। তায়েফের বখাটে যুবকেরা কি আদর করছিল নাকি? বখাটে যুবকদেরকে লেলিয়ে দেওয়ার পরে কি করছে? পাথর নিক্ষেপ করছে, রক্তাক্ত করেছে। রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে পায়ের তলায় রক্ত চলে গেছে। হ্যাঁ গেছি। আপনি কি উমরাতে ছিলেন আমাদের সাথে? ও আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, রক্তের
গড়াইতে গড়াইতে পায়ের তলায় গেছে। বলেন তো রিপন ভাই, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই নবীর কাফেরদের আঘাতে রক্ত জয়রা যদি মাটিতে পারে, ওই মাটি কি সহ্য করবে? তস্তস হয়ে যাবে না? আল্লাহ সহ্য করবে? তো রক্ত কোথায় চলে গেছে? পায়ের তলায়। পায়ের তলা থেকে জমিনে মাটিতে রক্ত পড়তে কয় ঘন্টা লাগবে নাহিদ ভাই? পায়ের তলা থেকে রক্তের ফুটা গড়াইতেছে, মাটিতে যাইতে কয় ঘন্টা লাগবে? 2-4 ঘন্টা। রাইট, অ্যাবসলিউটলি রাইট, সেকেন্ডও লাগবে না, ঠিক কিনা? যখন নাকি পায়ের তলায় রক্তের ফুটা চলে গেছে, আর ওই রক্তের ফুটা জমিনে পড়লে আল্লাহ বরদাস্ত করবে না, জমিন বরদাস্ত করবে না। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন আরশে আজিমে বলতেছে, ওগো জিব্রাইল, যদি রাসূলের রক্তের ফুটা জমিনে পড়ে, জমিন বরদাস্ত করবে না, জমিন কিয়ামত বানিয়ে ফেলবো, আমি আল্লাহর সহ্য হবে না। রক্তের ফুটা যেন পায়ের তলা থেকে জমিনে না পড়ে, ওই পায়ের তলা থেকে জমিনে রক্তে পড়ার আগে তুমি 7 আসমানের উপরে আরশে আজিম থেকে রাসূলের কাছে যাইয়া তোমার নূরের পর্দা বিছিয়ে দাও, যেন ফুটা জমিনে না পড়তে পারে। তাহলে জিব্রাইল কি পরিমাণ দ্রুত গতিতে আইছে বলেন? 7 আসমান কি এটা এই মালিবাগার গুলিস্তান? 7 আসমান কি মালিবাগার গুলিস্তান নাকি? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কি প্রাইভেট কার দিয়ে, সিএনজি দিয়া? বুরাকের চেয়েও শক্তিশালী যানবাহন দিয়া। বুরাক সম্পর্কে আলোচনা করলে, তাফসীর করলে আর লম্বা সময়ের প্রয়োজন। বুরাক, আসেন তাহলে ওই জিব্রাইল আলাইহিস সালাম 3500 বছরের রাস্তা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 3500, তাহলে 7 আসমানের 3500 না? 3500 বছরের রাস্তা, দুনিয়ার কোন গাড়ি দিয়া, দুনিয়ার কোন ট্রান্সপোর্ট দিয়ে ওখানে যাওয়া যাবে না। বুরাক নামক জান্নাতি যানবাহন হচ্ছে দ্রুতগামী যানবাহন দিয়া 3500 বছর লাগবো। সেই জায়গা থেকে রাসূলের পায়ের তলায় জমিনে রক্ত পড়ার আগে জিব্রাইল চলে আসছে, তাহলে কি পরিমাণ দ্রুত গতিতে জমিনে অবতরণ করছে? Can you imagine? How possible? Right or wrong? কিভাবে সম্ভব এটা? এটা রিয়েলাইজেশন করলে লোড নিতে পারবে না। তাহলে রাসূলের জমিনে কি ফোঁটা পড়ছিল? তাহলে জিব্রাইল 1 নাম্বার সবচেয়ে দ্রুত জমিনে অবতরণ করছে। নাম্বার 2, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তারে কুয়াতে ফেলে দিবে, ঘটনা আছে না নাই? ছাইরা দিব, কুয়াতে ফেলাই পড়তে কয় ঘন্টা, কয়দিন লাগবো? ছাইরা দিছে 4-5 দিন লাগবে না? কয়দিন? মিনিট, সেকেন্ড, ঠিক কিনা? তখন জিব্রাইল আলাইহিস সালামকে 7 আসমানের উপরে আরশে আজিমে থেকে আল্লাহ বলতেছে, জিব্রাইল বসে থাকলে হবে না, আমার নবী ইউসুফ কচি নবী, ছোট বাচ্চা যদি তলার মধ্যে পড়ে তাহলে হাত পা ভেঙে যাবো, তাড়াতাড়ি গিয়ে হেফাজত করো নূরের পর দিয়া। তখন দ্রুত গতিতে আইসা 7 আসমানের উপর থেকে দ্রুত গতিতে আইসা হেফাজত করছে। ইউসুফ আলাইহিস সালামের হাত তো ভাঙছে। নাম্বার 3 নাম্বার হলো সবচেয়ে দ্রুত গতিতে ইব্রাহিম আলাইহিস সালাম। লম্বা ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাই করার জন্য নিছে, চোখ বান্ধা ছুরি চালাইছি, মানে ছুরি রেডি, গলা ফুস দিব, গলার মধ্যে লাগাইছি, কতক্ষণ লাগবো কাটতে? ফুস দিব আর কাটবো, সেকেন্ডটা তো লাগার কথা না। তখন জিবরাইল আলাইহিস সালামকে ছুরি গলার মধ্যে, বুঝছেন, আগে সিচুয়েশন বুঝতে হবে, ফিল করতে হবে। ছুরি গলা ধরছে, তখন জিবরাইল আর আল্লাহ কই? 7 আসমানের উপরে। হুদা আসমান না, শুধু আসমানে না তো, 7 আসমানের উপরে ছুরি গলা ধরা। বলতেছে তাড়াতাড়ি যাও, পরীক্ষা তো ফাঁস হয়ে গেছে। ইব্রাহিম আর ইসমাইল পরীক্ষা ফাঁস না? আল্লাহ কি আসলে জবাইটা চাইছে? দিল দেখছে, দিলের কাইফিয়ত, দিলের হালত কি আল্লাহ তাআলা দেখছেন। যখন দেখছো পরীক্ষায় ফাঁস হয়ে গেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বাপ ছেলে তৈয়ার, তখন আল্লাহ জিব্রাইলকে বলছে, জিব্রাইল এত দ্রুত আসছে, জান্নাত থেকে লোহার টুকরা আনছে এবং দুম্বা ছুরির নিচে ধরছে, দুম্বা জবাই হয়েছে। যদি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির কারণে ইসমাইল জবাই হতো, পৃথিবীতে প্রত্যেকটা শিশু সন্তান, ছেলে সন্তানের জন্ম জবাই হয়ে যেত, বাবার হাতে ছেলে হতো। কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে দ্রুত গতিতে জিব্রাইল আলাইহিস সালাম অবতরণ করছে। 3টা ঘটনা কি নরমাল না কঠিন? আমি কিন্তু সংক্ষিপ্ত হিংস দিয়ে গেছি, এটা কিন্তু তাফসীর আছে, ব্যাখ্যা প্রেক্ষাপট শানে নজুল তরজমা আছে না নাই? ওই শক্তিশালী জিব্রাইল আলাইহিস সালাম, পাওয়ারফুল জিব্রাইল, রাসূলকে ইনভাইটেশনের মাধ্যমে আল্লাহ ইনভাইটেশন করছে, ইনভাইট করে জমিন থেকে নিয়ে
আসমানের সাথে আসমানের উপরে আরশে আজিমের কাছে গেছে, ফাকাবা কাউসাইনি আও আদনা। ওইখানে যাওয়ার পরে রসুলকে জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন আল্লাহর কাছে যান, আমি আর যেতে পারবো না, আমি গেলে ছাই হয়ে যাবো, পুইরা জ্বললা। কি কথা ঠিক না বেটি? জিব্রাইল গেছিল আরশে আজিমে না আল্লাহ গেছিল, ইয়া রসুল গেছিল? কথা ঠিক না বেটি? কথা কয় না। রসুল গেছিল, আল্লাহ রসুল আল্লাহর সাথে গিয়ে কথা বলছে। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছে গোপনা, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। প্রেম করছে না? কথা বলছে কিনা? তাহলে আল্লাহ তাআলা রসুলের সাথে আরশে আজিমে বসে ডাইরেক্ট, কোনো পর্দা নাই, একদম ফেস টু ফেস কথা বলছি, কোনো পর্দা ছিল না। রসুল তো পুরেও না, জ্বলেও নাই, কিচ্ছু হইছে না। আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল, তোর পাহাড় জ্বললে ছাইয়া সুরমা হইছে। এই দুইটা ঘটনা কেন বললাম? কাহিনী আছে না, দুইটা ঘটনা বললাম এই জন্য যে রসুলের প্রসেসর, র্যাম, রোম 100% আল্লাহ নিজে আপডেট করছে। মুসা আলাইহিস সালামের আপডেট ছিল না, যার কারণে অজ্ঞান হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যে ইনকামের কথা বলবো, এই দুইটা ঘটনা বলার কারণে আর নেওয়ার কারণে আপনি আমার ইনকামটা মাথায় ঢুকাইতে পারবেন, নতুবা ইনকাম মাথায় একটা ঢুকবে না, সব মাথার উপর দিয়ে যাবে। সাদ সাহেব আমাকে একদিন বলছে যে আমি আমার আইফোন দিয়ে ভিডিও করছি, আমি আমার অফ করে দিই না, আইফোন দিয়ে ভিডিও করছি, বলছি ভিডিওটা একটু দে, দিছি। দেওয়ার পর ওনার ফোনে গিয়ে কি হয়েছে, আইফোনের ভিডিও ওনার স্মার্টফোনে গিয়ে ওডি হয়ে গেছে। আমার এটার প্রসেসর রেজুলেশন তো আর স্মার্টফোনের ট্যাগ না, আইফোন 16 প্রো ম্যাক্স, আর এটা ওনারটা হচ্ছে স্মার্টফোন। আমি ওনাকে ছোট করে দেখছি না, মানে বুঝাচ্ছি আর কি, র্যাম রোম প্রসেসর আপডেট না হলে কি হয়। 25-30 হাজার টাকা দামের মোবাইল, আমার এটা 2.5 লাখ টাকা দামের মোবাইল, তাহলে দুইটার লোড, দুইটার পাওয়ার, দুইটার প্রসেসর, দুইটার র্যাম রোম, এগুলো তো এক না ভাই, এটা অলরেডি হয়ে গেছে ওনার এখানে। তাহলে এখন যে ইনকাম নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, এটা লোড ততক্ষণ পর্যন্ত নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার র্যাম রোম প্রসেসর আমি আপডেট না করছি। জন্য মুসা নবীর ঘটনা আর রসুলের ঘটনা বললে আপনার ব্রেনকে আমি ব্রড মাইন্ডের করে দিলাম, যাতে আপনি আমার কথার লোড নিতে পারেন। কথা কি বুঝছেন কিনা? আসেন যে কথাটা বলবো, ধরে ইলন মাস্ক পৃথিবীর কয় নাম্বার ধনী বর্তমানে? Number 1 rich man, Mr. Elon Musk, not only Bangladesh but also every country, no doubt about. Am I right? Elon Musk এক নাম্বার ধনী। কিভাবে হইল? উনি কি বিক্রি করে? রকেট। বাংলাদেশের মতো আরো 5-10টা দেশ উনি বাদ দিয়ে দিছে, মানে বাংলাদেশের 21 কোটি জনগণ বলে ওনার কাস্টমারই না। রকেট কিনতে পারবো বাংলাদেশে কেউ? হ্যাঁ, 40,000-50,000 কোটি টাকা একটা রকেটের দাম। উনি বাংলাদেশের লোকের কাস্টমারই মনে করে না। আইফোন কি সবাই কিনতে পারে? আইফোন সবাই কিনতে পারে? ঠিক আছে ইনশাআল্লাহ। নাহিদ ভাই, রিপন ভাই, আইফোন সবাই কিনতে পারে? যদিও এটা দাম কম, তাহলে রকেট তো আকাশচুম্বী, রাইট? রকেট কি আকাশচুম্বী না? বাংলাদেশ সহ আরো 8-10টা দেশের উনি কাস্টমারই মনে করে না। ওই রকেট বিক্রি করে ইলন মাস্ক কি নাম্বার 1 ধনী হয় নাই? আপনি ধনী হওয়ার জন্য আপনার প্রোডাক্ট কি, দিস ইজ ইম্পর্টেন্ট। নরমাল এক বোতল পানি ধরেন 2 লিটার বা 1 লিটার পানি লোকাল বাজারে কয় টাকা? 40 টাকা। 1 লিটার 30 টাকা। এই পানির বোতল সোনারগাঁতে গেছিলেন নি? ওই যে আমাদের সোনালীর যে প্রোগ্রাম হয়েছিল, ওই পানির বোতল কয় টাকা গায়ে খেয়াল করছিলেন? খানবালা 250 টাকা। আমি খেয়াল করছি, ছবি ওটা আছে আমার এই ফোনে। 40 টাকার আইসক্রিম 400 টাকা। আমার দুইজনে, আমার দুই অ্যাসোসিয়েট চা খাইছি, কফি, এর কাছে 1000 টাকা আছে, ভাবছি 200 টাকা হইব, মানে ঢাকা অন্য জায়গায় বসে যেহেতু 60 টাকা 80 টাকা 100 টাকা 120 টাকা দিয়ে খাই, 200-300 তো হইব, 300 হইলেও সময়, হ্যাঁ 2 গুণ টাকা হিসাব ধরে হয়ে গেছে, 120 টাকাটা 300 হইলো, তাহলে তিনটা কত? 900। এর কত হইছে? চা খাই একটা সেলফি উঠাই ফেসবুকে দেওয়া হইছে উদ্দেশ্য। সোনারগা কফি খাইতেছি, রিল্যাক্স করতেছি, হ্যাঁ কইতেছে বস আমি সোনারগা রিল্যাক্স করতেছি, এটা একটু ফেসবুকে দিব, দেখিয়া 1000 টাকা পকেটে আছে।
দাম তো 120 টাকা, আমি 300 টাকা দইরা ওই পরিমাণ টাকা আছে পকেটে 1000। এফএদের কাছে টাকা বেশি থাকে, এফএদের ইনকাম তো লিমিটেড। চা খাইছি, চা খাওয়ার পরে ওয়েটার আসে, কিন্তু খুব ছেলে মেয়েরা দেখেন না দাঁড়ায় থাকে, খুব হাই কোয়ালিটির না, ওয়েটার আসছে, ঠিক আছে, ওয়েটার আসছে, এটার দাম হয়েছে আপনার 2160 টাকা এক কাপ, তাহলে 720 টাকা করে এক কাপ চা বা কফি কত করে? 2160। ওইখানে আপনার ব্যাড ট্যাক্স কাটে তো। কেন আমার কল দিছে, আমি তো প্রোগ্রামে কল দিছি, ভাই তাড়াতাড়ি আইন, ইজ্জত বাঁচতো না, নাই ইজ্জত না হলে বাঁচবে না, তাড়াতাড়ি আসেন। কি আমি কি সমস্যা কি? 1000 টাকা লইছি, ভাবছি 300 করে হইলো তো আবার সমস্যা না, 720 টাকা করে এক কাপ, মানে বিল যে দিয়ে উঠতে যাবো আপনার কাছে পরিস্থিতি নাই, বুঝছেন কিনা? তখন আমি গিয়ে টাকা দিয়ে ছোটাই আনছি, অ্যাসোসিয়েট তো আমার, বানলে তো এরে বানলে আমার লজ্জা না, কোন টিমের? তাহলে ওই সোনারগাঁয়েতেও তো মানুষ চা খায়, তাহলে ওই সোনারগাঁর চা 720 টাকা, বাইরে হয়েছে 120 বা 60-70, খাইতেছে না মানুষ। তাহলে আমি পানির বোতল বাইরে হয়েছে 30 টাকা, হ্যাঁ হয়েছে 250 টাকা, যেহেতু আমি সেলম্যান, এজ এ সেলার, আমি যেহেতু বিক্রি জানি, তাহলে আমি লোকাল বাজারে না বেচে পানি সোনারগাঁতে গিয়ে বিক্রি করুম, নাইলে প্রফিট বেশি। বুঝেন নাই? একটা লোক সারাদিন ক্ষীরা বিক্রি করে, ক্ষীরা চিনেননি? শশা, ক্ষীরা জাতীয় শশার মতো যে ক্ষীরা সারাদিন বিক্রি করছেন আপনি, মন কি মন, টন কি টন, কয় টাকা লাভ হইব? 10,000 টাকা লাভ হইলো দৈনিক, কথার কথা সম্ভব না। তারপরেও ক্ষীরা এখন ক্ষীরা বিক্রি করলে আপনি 1000 টাকা ইনকাম করবেন দৈনিক, 1,500 2,000 মেনলাম। যে বাসে দেখেন না বিক্রি করে লবণ দিয়া। এখন যদি আপনি শোরুম দিয়া বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে হীরা বিক্রি করেন, হীরা হীরা, প্রশ্ন হলো ব্রাদার, হীরা বেচবেন না ক্ষীরা বেচবেন? চয়েস আপ টু ইউ। আমি কোনো প্রফেশনকে ছোট করে দেখতে রাজি না, আমি কোনো প্রফেশনকে ছোট করে দেখতে রাজি না। টিস্যু লাগবে? খারাপ লাগতেছে? হীরা বেচবেন না ক্ষীরা বেচবেন, সিদ্ধান্ত আপনার। যেহেতু আমি সেল করতে পারি, তাহলে আমি এখন নিয়োগ করছি, এতদিন ক্ষীরা বেচছি, এতদিন কি বেচছি? ক্ষীরা। এখন হীরা বেচতে নামছি, তাহলে হীরার লাভ আর ক্ষীরার লাভ কি এক নাকি? ডে নাইট ডিফারেন্স, ডে নাইট ডিফারেন্স। আসেন, কেন এটা বললাম? ধরেন আপনার পরিচিত এক আঙ্কেল, আপনার একজন এফ এ, ধরেন ওই এফ এর এক আঙ্কেল আছে, যেহেতু আপনি ইউনিট ম্যানেজার, আপনাকে দিয়ে বোঝাই, এফ এর এক আঙ্কেল আছে, খুব টাকাওয়ালা, 1000 কোটি টাকার মালিক। মানে উনি আপনাকে বললো যে আমার কাছে 100 কোটি টাকা আছে, এটা আমি ইনভেস্ট করতে চাই। ধরেন আপনি ইন্স্যুরেন্স করেন, আর আপনি সুন্দরবনের খাঁটি মধু বিক্রি করেন, আছে না? এই 100 কোটি টাকা কি করা যায়? আপনাকে বলছেন, আপনি কি বলবেন যে আমার কাছে 100 কোটি টাকা মধু নেন? এই ক্যাপাসিটি আপনার আছে? রাইট? 100 কোটি টাকার মধু আপনি বললে কিসে নিবে? এটা কি ইনভেস্টের জন্য? আপনার সুইটেবল জায়গা? আপনারে বললো যে ভাই আপনি তো সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আছেন, খুব ভালো একটা কোম্পানি, এখন আপনি আমাকে একটা পরামর্শ দেন, 100 কোটি টাকা। আপনি কি করবেন যে 100 কোটি টাকা ফেস ভ্যালু দিয়া একটা বিমা করেন? 100 কোটি টাকার বিমা কি সে করবে আপনি বললেই? আর এটা কি যুক্তিযুক্ত কথা হলো? যাদের টাকা আছে সে কি টাকা বিমাতে রাখবে? এত টাকা, হ্যাঁ 5-10 লাখ করতে পারে, 1 কোটি টাকা করতে পারে, 100 কোটি টাকা তো বিমাতে রাখা চুক্তির ভিতরে পড়ে না। তাহলে আমি আপনি এমনই একটি পেশাতে আছি, একজন ব্যক্তি 100 কোটি টাকা আছে, এটা বললে আমার মাথা মুথা গরম হয়ে থাকে, এই টাকা কই নিয়ে কি করব না করব। এটার সমাধান দিতে পারবো ড্যানিয়েল স্যার, তানিয়া ম্যাডাম। এটার সমাধান আমাদের এজেন্টদের কাছে নাই, কারণ আমাদের ওই পরিমাণ কি নাই, ক্যাপাসিটি নাই, ক্যাপাবল না। রাইট অর রং? নাহিদ ভাই ভুল বলছি? ওকে। এখন আমি গুলশানে গেছি এক আঙ্কেলের কাছে, ওই আঙ্কেল 2টা ব্যাংকের মালিক, সারা বাংলাদেশে খাম্বা আছে না কারেন্টের মোটা পিলার যে,
ট্রান্সফরমার এবং খাম্বা ওনার কোম্পানি থেকে যায় সারা বাংলাদেশে কারেন্টের। ঠিক আছে, উনি আপনার একটা হাসপাতাল করবে, মেডিকেল কলেজ। আমাদের পুষ্পধারাতে ওনাকে শিফট করার জন্য আমরা গিয়েছিলাম। তো উনি বলতেছে যে কথায় প্রসঙ্গে যে আমি ছোটখাটো একটা বিল আটকা গেছে গা, 5ই আগস্ট সরকার পতনের পরে ছোট্ট একটা বিল আটকা গেছে, এটা না পাইলেও আমার আফসোস নাই। কথা প্রসঙ্গে অনেক কথা বলতেছে, 70 এজ ওল্ড। আমি বলছি আঙ্কেল ওই কত টাকা ছোট্ট একটা বিল যেটা আটকেছে, মাত্র 7,000 কোটি টাকা। কয় টাকা? 7,000 কোটি টাকা আটকা গেছে, এটা না পাইলে বলে আফসোস নাই, ছোট্ট একটা বিল। এই লোকের কি আপনি ইন্স্যুরেন্সে বিমা করার কথা বলতে এসে বিমা করে কি করবো? সেফটি সিকিউরিটি ইপিএস ইআইসি বুঝাইলে তারা কামাইবো? সে নিজেই হাসপাতালের মালিক, এটা কি ইপিএস ইআইসি বুঝাইবে? আপনি রিস্ক কাভারেজ কি বুঝাবেন? তো সে গুলশানে অনেক বাড়ির মালিক, একটা ফ্ল্যাট বিক্রি করে দিলে তার কাছে লিকুইড মানি 1,000 কোটি টাকা, তার সে কি বিমাতে যাবে? এখন আমি তাকে বলেছি যে আঙ্কেল আপনি আমার সাথে যদি আসেন, আমি আপনাকে প্রতি 100 কোটি 1,000 কোটি টাকা আফটার 10 ইয়ার্স রিটার্ন দিব। এটা কি প্রতি 100 কোটি 1,000 কোটি দিব? এটা কি ইন্স্যুরেন্সে থাকিয়া এনজিওতে থাকিয়া সম্ভব? তাহলে যেই লোকে নাকি 40 বছর আগে 5 লক্ষ টাকা দিয়ে কিনছে, এটা কি কয়েকশো কোটি টাকা হয় না এখন বসুন্ধরা গুলশানে ধানমন্ডি নিকেতন উত্তরাতে হয় নাই? তাহলে আমি কি ভুল বলছি? এখন ওই আঙ্কেলের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি বলছি আমার একটা আঙ্কেল আছে গুলশান, এটা কি আজকে থেকে আমি ভাবতে পারি না? তো অবশ্যই ওয়েলকাম 24 আওয়ার্স উইদাউট পারমিশন মাই অফিস, রাইট অর রং? হ্যাঁ, তাহলে 1,000 কোটি টাকা, আপনি তো 1,000 কোটি টাকা 100 কোটি টাকা লোক পাইলে আপনি হিমশিম খাবেন, আরে এই লোকের আমি কি করবো, এই লোকের লোক আমার কারবার দরবার হবে না। কিন্তু আমি তাকে, একজন আসছে, সে আমাদের এখান থেকে 60,000 স্কোয়ার ফিট নিবে, কক্সবাজার হোটেল রিসোর্ট দা বে আইকন, 120 কোটি টাকা, ওনার কাছে আছে 100 কোটি, আরো 20 কোটি টাকা ওনার আমি শর্ট বানাই দিছি, জায়গা পয়সা আমি ওনার অভাবী বানাই দিয়েছি। লাগবে কত? না 1,20,00,000। হ্যাঁ 120 কোটি, হ্যাঁ 120 কোটি টাকা ওনার কাছে আছে 100 কোটি, তাহলে 20 কোটি টাকা আরো শর্ট নাও না? তাহলে আপনি কি 100 কোটি ওয়ালার কি ইন্স্যুরেন্স করতে পারবেন? আপনি সুন্দরবনের মোড় বিক্রি করতে পারবেন? আমি তো 100 কোটি আছে আর 20 কোটি শর্টে বলাই দিলাম, কারণ ওই পরিমাণ প্রোডাক্ট আমার কাছে আছে। বুঝেন নাই? প্রোডাক্ট হইছে মূলত বিষয় হইছে প্রোডাক্ট। কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন? প্রোডাক্টটা কি? আন্দা গুন্দা দৌড়াইতেছে, প্রোডাক্টটা কি? এভরি প্রফেশন ইজ অনারেবল প্রফেশন, নো ডাউট অ্যাবাউট। প্রত্যেকটা প্রফেশনকে আমি অনার করি, রেসপেক্ট করি। বাকি আমরা ইলন মাস্কের কথা বলি, কিন্তু ইলন মাস্কের প্রোডাক্ট নাই। ইলন মাস্ক বলেছে তুমি যদি ধনী হতে চাও ধনী প্রোডাক্ট বিক্রি করো। ভুল বলছি? ধনী হতে চাইলে, আরে ভাই একটা লোকের ইন্স্যুরেন্স করাইতে গেছি, ধরেন রুটি বিক্রি করে হোটেলে, সেও কিন্তু একটা ভাব আছে, গিয়া যদি বলেন রুটি দেন আপনার ধমক দিব অনেক সময়, আরে ভাই একটু বানাইতে সময় দেন না। কি আপনি একটা লোকের ইন্স্যুরেন্স করাইতে গেছে, সে এমন ভাব দেখা 1,000 টাকার পলিসি করতে পারবো না, কিন্তু ভাব এমন দেখা আমি আপনার কোনো দামই নাই, সোশ্যাল ভ্যালু বলতে কিছু নাই। ভাই ভুল বলছি নাকি বলেন? আচ্ছা কারো জীবনে কি স্বপ্ন থাকে আল্লাহ তুমি যদি আমার টাকা পয়সা দাও তাহলে আমি একটা ইন্স্যুরেন্স করাম, একটা শিক্ষা বীমা করাম, একটা বাস কিস্তি বীমা করাম, এই স্বপ্ন থাকে? জন্মগত ভাবে স্বপ্ন থাকে না এটা, কিন্তু প্রত্যেকটা মানুষ জাতিগত জন্মগত ভাবে ড্রিম ফুলফিল করতে চায়। অর্থাৎ আল্লাহ আমার যদি তুমি টাকা পয়সা দেও বা টাকা পয়সা হয়, তাহলে আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাটের মালিক হইতে চাই, একটা জমি কিনতে চাই, একটা গাড়ি কিনতে চাই, রাইট অর রং? ডিপিএস এর স্বপ্ন কিন্তু সবার থাকে না। শিক্ষা বিমার আগে গিয়ে বুঝান লাগে, সুবিধা বুঝান লাগে, সরকার কি চাইতেছে বুঝান লাগে, অন্য অন্য কোম্পানি থেকে শুনালি ভালো এটা বুঝান লাগে, কতগুলো ধাপ পার হয়ে একটা পলিসি সেল করা লাগে। ভুল বলতেছি? কিন্তু আমি এখন ডাইরেক্ট বলতে পারি
যে আমি রিয়েল এস্টেট পুষ্পধারাতে বিজনেস করতেছি, ডাইরেক্ট কার্ড দিতে পারি, ইন্স্যুরেন্সের দাওয়া ডাইরেক্ট দিউন জানা, আনায় বানায় ঘুরায় বেচায় দিউন লাগে। মনে হয় ভুল বলতেছি, তাই না? এখন ইন্স্যুরেন্স কোম্পানি বা কোন কোম্পানির বিরুদ্ধে আমার কথা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সোনালী যে ভালো এটা বুঝাইতে গিয়ে আমার 2 ঘন্টা সময় লাগে। নিঃসন্দেহে ভালো, ওই 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট বলতে পারি আমি রিয়েল এস্টেটের ডিরেক্টর হিসেবে আছি, রিয়েল এস্টেটের কনসালটেন্ট আছি। তাহলে আপনার প্রোডাক্ট হচ্ছে বিষয়, কি বিষয়? ওই ইয়েতে যখন বসে কমিটি বা কর্তৃপক্ষ বসছে যে আমরা সোনারগাঁ করলে 5% মানুষ আসবে, সবাই তো সোনারগাঁ যেতে পারবে না, কিন্তু আমরা সবাই দরকারও নাই 5% মানুষের কাছে আমরা 100% লাভ করা। কোনটা করছি একটু আগের ঘটনা বুঝেন নাই? 720 টাকা এক কাপ কফি, তাহলে তাদের লাভ তারা পোষায় নিতেছে। আপনার কি মনে হয় সোনারগাঁ খাইতেছে না মানুষ? থাকতেছে, খাইতেছে। দুবাই, বুরুজ আল আরব, ইউটিউবে সার্চ দিয়ে স্বপ্ন দেখি, বড় বড় কথা বলি, কিন্তু প্রোডাক্ট কোনটা নিয়ে কাজ করতেছে? শিকদার গ্রুপ সর্বপ্রথম গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে, তারপরে ন্যাশনাল ব্যাংক করছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করছে, বুঝছেন? আকিজ, তারপরে কি স্কয়ার, ব্রাক, সর্বপ্রথম গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে, তারপরে তারা কি করছে? চার্টার্ড গার্ডিয়ান করছে। শামসুল আরিফিন সাহেব, উনি অনেকগুলো, শামসুল আরিফিন রিয়েল এস্টেট কোম্পানির মালিক, উনি বলছে আমার 100 কোম্পানি আছে, ধরেন আমার 100 কোম্পানি আছে, সবচেয়ে ছোট কোম্পানি হচ্ছে আলফা লাইফ ইন্স্যুরেন্স। মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব ড্রাগন গ্রুপ অফ কোম্পানির মালিক, ড্রাগন গ্রুপের মালিক, রাইট? উনি আগে গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে, পরে সোনালী করছে। মোস্তফা গোলাম কুদ্দুস সাহেব বলছে বিভিন্ন বক্তব্যে যে সোনালী টাকা দিয়ে আমার সংসার চালাইতে হইব না, তানিয়া ম্যাডাম, ড্যানিয়েল স্যার পরে কি বলে না? তাইলে ওনারা আগে গ্রুপ অফ কোম্পানির মালিক হইছে, তারপরে কোম্পানি করছে। ওনারা সর্বশেষ যে কোম্পানি খুলছে ওই কোম্পানিতে ক্যারিয়ার করার লাগেছে আমরা, বুঝেন নাই? এই কথা বলার উদ্দেশ্য কি আমি সোনালীর বিরোধিতা করতেছি? তার আগে গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে, রিচ পারসন, শিল্পপতি হয়েছে, দেন ইন্স্যুরেন্স করছে। আমি এখন মোস্তফা গোলাম কুদ্দুস স্যার যে জায়গায় ছিল, ড্যানিয়েল স্যার যে জায়গায় আছে, বেঙ্গল গ্রুপ যে জায়গায় আছে, বেঙ্গল আগে গ্রুপ কোম্পানির মালিক হয়েছে, পরে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স করছে। আমি এখন গ্রুপ অফ কোম্পানির মালিক হইয়া আমি চাইলে একটা ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারবো, ওই ইন্টেনশনে আছি। আমি স্বপ্ন দেখি ইলন মার্কসের, কথা বলি ডোনাল্ড ট্রাম্পের, আর পলিসি সেল করি 1000 টাকা। বুঝেন নাই কথা? আপনি বড় লোক হইলে বড় লোক প্রোডাক্ট সেল করতে হবে, তাও পলিসি সেল করলে রেনওয়াল মিলে না, ডেপাক মিলে না, ও আর 2-3টা বাইরে 25,000 মিলাইতে গিয়ে রস বাইরে হয়ে জায়গা। সব প্রফেশনকে সম্মান করি। আমি একজনকে বলছি সোনালী যদি ইন্স্যুরেন্স যদি করেন, সোনালী করেন, সাজেশন ঠিক আছে কিনা? ইন্স্যুরেন্স সেক্টর যদি করেন তাহলে সোনালী করেন। আমি করছি তো, সোনালী করে আমার এই যে আমার অর্জন। আমি দুবাই, মালয়েশিয়া থাকছি, ধরেন আপনি দুবাই, সৌদি ছিলেন, এখন ইউএস এর ভিসা পাইছে, ইউএস যাবেন না? তাহলে আমি এতদিন দুবাই, মালয়েশিয়া ছিলাম, সৌদি, দুবাই, কাতার ছিলাম, আমি এখন ইউএস এর ভিসা পাইছি, ইউরোপ আমেরিকার সিটিজেনশিপ হওয়ার জন্য আমি সুযোগ সুবিধা পাইছি। তাহলে আমার তো ভূতে কামড়াইছে না যে আমি দুবাই বয়ে থাকবো, সৌদি আরব গিয়া তাইফে বইয়া এই মরুভূমিতে কাজ করো। ভাইদ ভাই ভুল বলতেছি? ওকে, আসেন, অনেক কথা বললাম। তাহলে আমি, হ্যাঁ, রুম র্যাম প্রসেসর আপডেট করলাম, প্রোডাক্ট দামি প্রোডাক্ট বিক্রি করতে হবে এটাও বললাম। হচ্ছে কিনা স্যার সাহেব? না ভিডিও হচ্ছে কিনা, নাকি হইতেছে না? মাঝে মধ্যে ছোট করেন, বড় করেন। আসেন, এখন ইনকামে ঢুকলাম। দিস ইজ ইনকাম প্ল্যান। না এটা বেশিক্ষণ লাগবে না, এখন অল্প হয়ে যাবে। নিচে ধরেন ক্যামেরা। এক্সিলেন্ট ইনকাম প্ল্যান, এক্সিলেন্ট ইনকাম প্ল্যান, খেয়াল করেন। এপি হওয়ার জন্য কিছু শর্ত আছে না, টার্গেট আছে না? এসএসসি পাস করতে হইব, 18+ বয়স লাগবে, একটা পলিসি নিতে হইব, গভর্নমেন্টকে 1510 টাকা লাইসেন্স ফি দিতে হবে। এপি হওয়ার জন্য কি এগুলো লাগে? আরো বড় করা যেত, একটু একদম বড় করে কাছে আনা যেত। এফএ হওয়ার জন্য লাগে না? এখানে সোনালী তো হইছে এফএ, এখানে ইকুয়াল টু বিপি,
বিপি, বি ফর বিজনেস, পি ফর পার্টনার, রাইট? বিজনেস পার্টনার, বিজনেস পার্টনার হওয়ার জন্য শর্ত বা টার্গেট আছে। টার্গেট কি? আপনি নিজে 15 কাটা 5 কাটা নিতে হবে। কারণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তুমি মানুষকে বলিও না যে কথার উপরে নিজে আমল করো না। 5 কাটা নিতে হইব। আপনি নিজে না কিনলে যদি আরেকজনকে হইব? আমরা এটা বুঝাই না পলিসি করাইলে। 2 নম্বর হচ্ছে ট্রেনিং করতে হবে। কি করতে হবে? ট্রেনিং ইজ দা সাকসেস অফ ফাউন্ডেশন। ট্রেনিং ইজ দা সাকসেস অফ দা, আমি করে দিতেছি। ট্রেনিং ইজ দা সাকসেস অফ ফাউন্ডেশন। বিপি হওয়ার জন্য ভাইজান 1 নাম্বার কি? মিনিমাম 5 কাটা বুকিং দিতে হবে। একবারে সব টাকা দেওয়ার দরকার নাই। 2 নাম্বার কি? ট্রেনিং করতে হবে। আমি যে তখন কথা বলতেছি, জিব্রাইল ওহী নাজিল করতেছে না ট্রেনিং করছি। সোনালীতে যেরকম যত ছিলাম ট্রেনিং কইরা সিরা ফাইরা লাইছি, এখানে এই লাইনেরও ট্রেনিং আছে। যে কোনো লাইনের কি আছে? লার্নিং, লার্নিং, আর্নিং, মোর লার্নিং, মোর আর্নিং, রাইট কিনা? আচ্ছা, আমাদের ইনসেন্টিভের ব্যবস্থা আছে। বুকিং মানি, আপনার মাধ্যমে একজন ব্যক্তি জয়েন করলো, মিস্টার এ। ওই মিস্টার এ জয়েন দি করলো, সে বুকিং মানি দিবে না? ধরেন 1 লাখ টাকা বুকিং মানি দিছে, আপনি ওখান থেকে পাবেন কত পার্সেন্ট? 10%। ওই ব্যক্তি ডাউন পেমেন্ট দিবে না, আপনি পাবেন 2.5%। কিস্তি দিলে এখান থেকে 2.5%। এককালীন দিবে না, এককালীন দিলে 5%, অর্থাৎ 1 কোটি যদি দেয় 5 লাখ পাইবে। ঠিক আছে কিনা? খেয়াল করেন। তাহলে আপনার টার্গেট কি? নট অনলি ইউ বাট অলসো এভরিবডি। এক্সপেকটেশন হলো প্রমোশন চাই। সকলের এক্সপেক্ট কি? এক্সপেকটেশন প্রমোশন না? তাহলে আপনি 100 কাটা যদি সেল করেন, আপনি আমাদের কোম্পানির র‍্যাঙ্কিং হয়ে যাবে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। রাইট, রাইট। বুকিং ডাউন পেমেন্ট দিলে হবে, বুকিং উইথ ডাউন পেমেন্ট আপনি দিলে আপনি কি হবেন? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে হইব না। কেউ তার ব্যক্তি স্বার্থের কারণে আপনাকে আটকায় দিতে পারবে না। কি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে না? ব্যক্তি স্বার্থের কারণে অনেকের সাইড করে রাখে। এখানে 100 কাটা হওয়ার সাথে সাথে আপনার পদবি চেঞ্জ সার্ভারে, ইআরপি সার্ভার আরো আপডেট সার্ভার। এটা আমাদের সার্ভার তো ওই ক্যামেরা ধরলে সব পলিসি ডিটেলস আসে না, পাসওয়ার্ড দিউন লাগে, পলিসি আইডি দিউন লাগে, লগইন করা লাগে, রাইট? এখানে যে কোনো মোবাইল দিয়ে আপনি ভূত ক্যামেরা ধরবেন, আপনার ডিটেলস চলে আসবে। তাহলে সার্ভার শক্তিশালী না? কথা বুঝেন নাই? ওকে, 100 কাটা সেল আজকে হইছে, কালকে আপনি কি শুধু এন্ট্রি হইতে হইব আর কি, এন্ট্রি হইতে ঢুকতে হইব, রাইট? এর মানে কি কোনো টাইম টেবিল নাই। তাহলে 100 কাটা সেল হইলে আপনাকে কোম্পানি কক্সবাজার ট্যুর দিবে। আসা যাওয়া বিমানে ওশান প্যারাডাইস হোটেলে 5 স্টারে রাখবে। কক্সবাজার যে আমাদের হোটেল রিসোর্টের প্রজেক্ট গুলো হচ্ছে, এগুলো ভিজিট করিয়ে দেখাবে। এজিএম হওয়ার পরে আপনি যদি ডাইরেক্ট সেল করেন কত পার্সেন্ট? 20%। ডাইরেক্ট সেল করলে 20% বুকিং থেকে, ডাউন পেমেন্ট থেকে 7.5%, কিস্তি থেকেও 7.5%, এককালীন নিলে 10%। অর্থাৎ কেউ যদি আপনার মাধ্যমে 1 কোটি টাকা দেয়, আপনি 10 লাখ পাইবেন। হ্যাঁ, ময়মনসিংহে আমি ওদের সাদ সাহেবকে নিয়ে গিয়েছি, একজনে 4 কোটি 80 লাখ টাকা দিবে সামনের সপ্তাহ। ওইখান থেকে ওনার ইনকাম হইবে 48 লাখ টাকা, এক সেলে 48 লাখ। ওই যে বলছিলাম, দামি প্রোডাক্ট হলে আপনার দামি হইতে হইলে মানে বড় লোক হইতে হলে বড় লোক প্রোডাক্ট সেল করতে হবে। সোনালীতে আল মামুন স্যার সবাই না, নাজমুল হাসান বিপ্লব সবাই না, মিজানুর রহমান এজিএম সাহেব সবাই না, ওবায়দুর রহমান মন্ডল সবাই না, সৈয়দ মোহাম্মদ আজিম সাহেব সবাই না। আজিম সাহেব তো এখানে জমি আছে, রাইট অর রং? ভুল বলতেছি আমি কিছু? ওকে, তাহলে আপনার মাধ্যমে যদি 300 কাটা সেল হয়, কত টাকা? আপনার মাধ্যমে কইতেছি, আর মানে টিম ওয়ার্কও আছে। আপনি যদি করেন বলি না শব্দ, আপনার বাইকটা চয়ন বুঝতে হবে আগে। আপনার মাধ্যমে যদি 300 কাটা সেল হয়, ঠিক আছে, আপনি কি হবেন? ডিজিএম, ডেপুটি জেনারেল ম্যানেজার। ডিজিএম হলে কোম্পানি আপনাকে উমরা ট্যুর দিবে। মুসলমানের কর্নার, সফট কর্নার এবং ইমোশনালের একটা জায়গা, দরকার আছে না যাওয়ার? 300 কাটা সেল করলে আপনি ডিজিএম ইনসেনটিভ পাইবেন, উমরা ট্যুর। ইনকাম বুকিং মানি থেকে ডাইরেক্ট 30%। রাইট, এটা আমি সব, এটা সিঙ্গেল ওয়ার্ক, এটা আমি টিম ওয়ার্ক দেখাবো।
উমরা হজ করার পর আপনি আপনার মাধ্যমে যতগুলো ব্যক্তি বুকিং মানি দিবে ওই বুকিং মানি থেকে তারা বুকিং মানি দিবে না, পার কাটার একটা বুকিং মানি আছে না 20,000 করে, তাহলে 10 কাটা নিলে বুকিং মানি কত? 2 লাখ। 2 লাখের 30% 60,000 আপনি এখান থেকে পাবেন। ডাউন পেমেন্ট থেকে 12.5%। ইন্স্যুরেন্সে বা এমএলএম কোম্পানিগুলোতে আপনার র্যাঙ্ক বাড়লে ইনকাম কমে, পার্সেন্টেজ। ইন্স্যুরেন্স এবং এমএলএম কোম্পানিগুলোতে আমি বলছি র্যাঙ্ক বাড়লে ইনকাম কমে। যেমন এফএ পা 22%, টোটাল একজন এফএ 38% পা, মানে স্যালারি এবং কমিশন লইয়া 42% 38% পা। আর ইউএম পা কত? 17.5, বিএম 13। তাহলে উপরে উঠলে বাড়ে না, আর এখানে উপরে উঠলে বাড়ে, ওইখানে কমে। এমএলএম এবং ইন্স্যুরেন্স সেক্টরে, বুঝছেন? তাহলে 30% বুকিং মানি, 12.5% ডাউন পেমেন্ট থেকে পাবেন, কিস্তি থেকেও 12.5% পাবেন। এককালীন যদি মিস্টার এ দেয় তাহলে 15% পাবেন। 1 কোটি টাকা যদি জমি বাবদ দেয় তাহলে আপনি কত পাবেন? 15 লক্ষ টাকা। ওকে, যদি আপনার মাধ্যমে 600 কাটা সেল হয়, আপনি কি কথা বলেন? আপনি কি জিএম, জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার হইলে কোম্পানি আপনাকে 15 লক্ষ টাকার গাড়ি দিবে, রেজিস্ট্রি করে দিবে। ইন্স্যুরেন্সে যে গাড়ি দেয় এটা কি অ্যাচিভমেন্ট বলে না সার্ভিস বলে? বলেন। সার্ভিস। আপনি সেল কমলে 3টা নোটিশ দিয়ে গাড়ি নিবুগা, অনেক বিএম এর গাড়ি নিচে, জানেন আপনারা? জানেন নি? সেল কমলে গাড়ি দিবে না, গাড়ি নিয়ে যাবো। তাহলে এটা কি অ্যাচিভমেন্ট হলো না সার্ভিস হলো? আল্লাহু আকবার, কি পরিমাণ মোটিভেশন! একটা মনে করেন আমি 5 লাখ টাকা ইনকাম করি, এই 5 লাখ টাকা ইনকাম বুঝাবার লাগে আর 6 লাখ খরচ করি। এমএলএম ও হয় বেশি, রাইট? ওকে, 15 লক্ষ টাকার গাড়ি দিবে। আপনি যদি সেল করেন, পার্সোনাল সেল থেকে ডাইরেক্ট 40% পাবেন, ডাউন পেমেন্ট থেকে পাবেন 17%, কিস্তি থেকেও পাবেন 17.5%, এককালীন দিলে 20%, অর্থাৎ 1 কোটি 20 লাখ। 1200 কাটা যদি আপনার মাধ্যমে সেল হয়, ইউ আর এ ডিডি, ডেপুটি ডিরেক্টর, 60 লক্ষ টাকার ফ্ল্যাট দিবে। যেগুলা নাকি আমরা এমএলএম ইন্স্যুরেন্স করে যেগুলো স্বপ্ন, এটা এখানে ইনসেন্টিভ। সোনালীতে পলিসির অভাব আছে আমাদের যারা এফএ বা ইউএমবিএম হিসেবে কাজ করি, তাহলে এখানে প্লট নিয়ে কাজ করি, তাহলে আমার প্লটের অভাব থাকবে কেন? তাহলে ইনসেন্টিভ হিসেবে আপনি পাইতেছেন, যেটা নাকি অন্য অন্য ক্যারিয়ারে স্বপ্ন থাকে যে সব শেষে একটা ফ্ল্যাট কিনবো, একটা গাড়ি কিনবো, আর এটা এখানে কি ইনসেন্টিভ। দিস ইজ রয়্যাল বিজনেস। আসেন, ইনসেন্টিভ 60 লাখ টাকার গাড়ি পাবেন, বুকিং থেকে ডাইরেক্ট 50%, কেউ 2 লাখ দিলে আপনি 1 লাখ পাইবেন, 10 লাখ দিলে 5 লাখ, ডাউন পেমেন্ট থেকে 22.5%, কিস্তি থেকেও 22.5%, এককালীন যদি কেউ দেয় তাহলে 25%, অর্থাৎ 1 কোটি 25 লাখ। এটা বুঝছেন কিনা টার্গেট? এখন আছে কোন পদে কত টাকা ইনকাম হয়, কোন পদে দেখো, সব কিলে পুরোটা আসেনি। বিপি, প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন কি বলছিলাম? প্রমোশন, প্রমোটেড হওয়া। বিপি থেকে যদি এসজিএম হতে চান কত কাটা লাগবে ভাইজান? তাহলে বুকিং মানি 100 কাটার বুকিং মানি 20,000 করে হইলে 100 কাটা সমান সমান 20 লাখ। 20 লাখ টাকার ইনকাম আপনি কত পার্সেন্ট পাবেন? 10%। তাহলে আপনার ইনকাম কত? এটা ইয়ারলি ইনকামের মতো একবারই পাবেন আর কি। তাহলে কত টাকা? 2 লাখ বুকিং মানি থেকে। আপনি বুকিং মানি কারা দিতেছে? কেউ 5 কাটা, কেউ 3 কাটা, কেউ 10 কাটা, সবাই মিলে দিতেছে। ও আর যে জমা হয় ও আর পিআর, ওইখান থেকে আমি ইনকাম পাই না, সেম। ডাউন পেমেন্ট দিবে 1 লক্ষ টাকা করে গ্রাহকরা। এই 1 লক্ষ টাকার ডাউন পেমেন্ট তারা কেন কিস্তি চালাইবো? 1 লক্ষ টাকার ডাউন পেমেন্ট 1 লাখ করে হইলে আপনার 100 কাটায় কত হয়? 1 কোটি। ইনকাম 2.5%, 2.5 লাখ টাকা। তারা ডাউন পেমেন্ট এবং কিস্তি দেওয়ার পরে অবশিষ্ট টাকা 84 মাস, 100 মাস, 120 মাস কিস্তি দিবে না? কিস্তি আসে 13,80,000। তাহলে ফিক্স স্যালারি এটা, অর্থাৎ 2.5% হারে 34,500 টাকা স্যালারি পাবে। বুঝছেন কিনা? তাহলে আপনি কি হইলেন? 100 কাটা সেল করে এজিএম। এখন আপনার টার্গেট কি? এজিএম হওয়ার পরে ডিজিএম। তাহলে ডিজিএম হওয়ার জন্য সেল লাগবে কত? 300 কাটা। বুঝছেন? তাহলে 300 কাটার বুকিং মানে 20,000 করে, 300 কাটা সমান সমান 60 লাখ। ইনকাম পাবেন কত পার্সেন্ট? 20%, অর্থাৎ 12 লাখ টাকা, রাইট? বুকিং মানি থেকে 12 লাখ, ডাউন পেমেন্ট দিবে 1 লাখ করে। তাহলে আপনি কিন্তু খেয়াল রাখেন, ফাহাদ ভাই, বাইশ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ওসি সাহেবের যাওয়ার কাছে পরে আপ করে থাকবেন।
ডাউন পেমেন্ট থেকে 3 কোটি পাইবেন, তাহলে ইনকাম আইবো 7.5% হারে 22,50,000, রাইট? তারা ডাউন পেমেন্ট এবং কিস্তি দেওয়ার পরে সমস্ত গ্রাহকরা মিলে কিস্তি দিবে 41,40,000, তাহলে 7.5% হারে প্রতি মাসে আপনার ইনকাম হলো 3,10,000 যোগ 34,500, অর্থাৎ 3,45,000 টাকা আগামী 8 বছর ইনকাম। ক্লিয়ার? তারপরে আপনার টার্গেট কি? না, এজিএম তো হইছেন, ডিজিএম। ডিজিএম এর জন্য কয়শো কাটা লাগে জানো? ওই যে এখানে দেখেন, ডিজিএম এর জন্য কয়শো কাটা? ডিজিএম হওয়ার জন্য হ্যাঁ, ডিজিএম থেকে জিএম হইতে 600 কাটা লাগে, রাইট? এখন আপনার জিএম হওয়ার জন্য 600 কাটা। আচ্ছা, এখন 600 কাটা ধরে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার 600 কাটার 20,000 করে যদি বুকিং হয়, খুব ঠান্ডা মাথায় বুঝছে, তাহলে 20,000 ইন্টু 600 সমান সমান 1,20,00,000। কারা দিছে? ক্লায়েন্টরা দিছে। যারা ক্লায়েন্টরা দিছে। ইনকাম 30% হারে কত? 36 লক্ষ টাকা। ডাউন পেমেন্ট থেকে পাইবেন 1 লাখ টাকা করে, তারা দিলে 600 কাটায় 6 কোটি। ইনকাম 12.5% হারে 75 লাখ টাকা, রাইট? আচ্ছা, তাহলে তারা ডাউন পেমেন্ট এবং বুকিং মানি দেওয়ার পর অবশিষ্ট টাকা তারা কিস্তিতে চালাবে 8 বছর 10 বছর, 82,80,000 টাকা কিস্তি চালাবে গ্রাহকরা। তাহলে 12.5% হারে ইনকাম পাবেন প্রতি মাসে 10,35,000 যোগ 3,45,000, আগেরটা যোগ হইব। এটা আমি ইন্স্যুরেন্স দিয়ে যদি বুঝাই, ধরেন আপনার 1 লক্ষ টাকা ওআর আছে, পরের মাসে গিয়ে আরো 50,000 টাকা পিআর জমা হয়েছে, তাহলে ও আর পিআর একটা যোগ হয়ে ইনকাম পাবেন না? ইন্স্যুরেন্স দিয়ে বুঝালে সহজ হইব। ইন্স্যুরেন্সের লোকের ইন্স্যুরেন্স ভার্সেস পুষ্প দ্বারা বুঝাইতে হইব। 1 লাখ টাকা আপনার আছে, ধরেন আপনি ইউনিট ম্যানেজার, আপনি 10 লাখ টাকা সেল করেন প্রতি মাসে, পরে আর মাসে আরো আপনার এফএ নিয়োগ দিছে, আপনি এফএ নিয়োগ দিছে, আরো 3 লাখ টাকা যুক্ত হইলো, তাইলে 10 লাখ আর 3 লাখ একসাথে হওয়ার করে সমস্ত ডেফার্ডের কমিশন পাবেন না? দিস ইজ সিস্টেম, রাইট? তাহলে এখানেও সেম সিস্টেম, 10,35,000 এবং 3,45,000, টোটাল 13,80,000 টাকা আগামী 8 বছর ইনকাম, রাইট? ফিক্সড, এটা প্রতি মাসে। এখানে ও আর নাই, ডেফার্ড এখানে সবই ডেফার্ড, রেনুয়াল নাই, পার্সেন্টেজ নাই। 1 বছর পরে সোনালী ইন্স্যুরেন্সে কি হয়? 13তম মাস থেকে ইন্স্যুরেন্সের পলিসি কি হয়ে যায়? রেনুয়াল হয়ে যায়। আর রেনুয়ালের স্যালারি নাই, রাইট অর রং? রেনুয়ালের স্যালারি নাই, স্যালারি ডেফার্ডে হিট করে। আর এখানে 10 বছরের ডেফার্ড, এখানে কোনো পার্সেন্টেজ নাই। পার্সেন্টেজ কেন নাই আসে? ইন্স্যুরেন্সে পলিসি ল্যাপস হয় না? কেন ল্যাপস হয় আমাকে বলেন তো নাহিদ ভাই? সমস্যা সামর্থ্য থাকে না, অনেক ঝামেলা। স্যার পলিসি করার সময় ঝামেলা ছিল না? তখন তো বুঝাই করাইছি, তখনও তো ঝামেলার কথা কইতো গ্রাহকরা, তখন করছে। কিন্তু পরে কেন করেন আসেন, মেজর রিজন জানেন? ইন্স্যুরেন্সে একজন গ্রাহক যখন টাকা দেয়, 5 মাস 6 মাস টাকা দেয়, তো আবেগে 5,000 করে দেয়, ধরেন 1 বছর দিছে 60,000, পরে সে চিন্তা করে হাই হাই রে 120 মাস চালাইতে হইব, টাকা কই যাইতেছে, টাকা কিভাবে বিনিয়োগ হচ্ছে, কেমনে কি দেখে? কিছু দেখেন নাকি আপনারা কেউ? আমরা দেখি। তাহলে ইন্স্যুরেন্সের টাকা কোথায় বিনিয়োগ হয়, কিভাবে কি হইতেছে, টাকা নিয়ে কি করে, আমরা কিন্তু দেখি না, শুধু মুখে বলি। কিন্তু এখানে যখন একজন ব্যক্তি 10 কাঠা জমি নিবে, আপনারা আমি প্রজেক্ট দেখাবো, 3 মাস পরে আপনি গিয়ে দেখবেন মাটি ভরাট শেষ, আবার 3 মাস পরে গিয়ে দেখবেন গ্যাসের লাইন টানতেছে, আবার 3 মাস পরে গিয়ে দেখবেন বিদ্যুতের লাইন টানা শেষ, আবার 3 মাস পরে গিয়ে দেখবেন রল উঠে পড়ছে, আবার 3 মাস পরে গিয়ে দেখবেন পানির লাইন টানতেছে, ওয়াইফাই এর লাইন টানতেছে, ডিশের লাইন টানতেছে। এগুলো কি দৃশ্যমান না? আপনি কিনছেন 5 লাখ দিয়া, 6 মাস পরে গিয়ে দেখেন এটার দাম হয়ে গেছে 9 লাখ টাকা কাটা। তাহলে সে কিস্তি চালাবে কি চালাবে না? বুঝেন নাই মনে? আগে রিজন বুঝতে হইব, কোটেশন করেন, আগে নোট করে আমি কেন আইছি বুঝ যাইছি ভাই। আমি সোনালীর ব্যাপারে তো নেগেটিভ না, সোনালী ভালো, কিন্তু আমি আসলাম কেন? দিস ইজ দ্য পয়েন্ট। সোনালীতে যে আমি মনে করেন প্রত্যেক মাসে 1 কোটি টাকার প্রিমিয়াম জমা দিই, এই 1 কোটি টাকা কোথায় যাইতেছে? 1 কোটি টাকার উপরে কি আমার হস্তক্ষেপ আছে? চাইলে কি আমি হস্তক্ষেপ করতে পারবো? এটা নিয়ে কি আমার কথা বলার কোনো ওয়ে অপশন আছে? এটা কোম্পানির ম্যানেজমেন্ট বুঝবে, ড্যানিয়েল স্যারের বিষয়, তানিয়া ম্যাডামের বিষয়, মঞ্জুর মুর্শিদ সাহেবের বিষয়, রফিক স্যারের বিষয়, আজিম স্যারের বিষয়, রাইট অর রং? এখানে তো আমি আমার গ্রাহককে আমি জমি কিনেছি, আপনি 3 মাস পরে বলবেন যে আমি যাব, আপনি 3 মাস না 1 মাস পরে যান, 15 দিন পরে যান, না করবে না তো?
তাহলে আপনার জমিনে পানির লাইন, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, ডিসেল লাইন, ওয়াইফাই লাইন, হোটেল হয়ে যাচ্ছে, মসজিদ হচ্ছে, জায়গা কিনতে 5 লাখ দিয়ে হয়ে গেছে 15 লাখ। তাহলে আপনি যদি এই ডেভেলপমেন্ট গুলো দেখেন, টাকা কি উসে থেকে দিবে? পারলে 3 মাসে একবারে দিবেন, ল্যাবস তো প্রশ্নই আসে না। আন্দা গুন্দা দৌড়াইতেছি আমি আমি হ্যাঁ, শেষের দিকে ভুল বলছি ভাই কথাগুলো? ভাই কথাগুলো কি ভুল বলছি? ওকে, তাহলে আপনি জিএম থেকে ডিডি হওয়ার জন্য কত কাটা লাগবে? 1200 কাটা। খেয়াল করেন, বুকিং মানি 20,000 ইন্টু 1200 সমান সমান 2,40,00,000 টাকা। আপনি ইনকাম পাবেন 40% হারে 96 লাখ টাকা, ইয়ারলি প্রিমিয়ামের মতো আর কি। ডাউন পেমেন্ট 1 লক্ষ টাকা করে 1200 কাটা, টোটাল হচ্ছে 1,20,00,000। 12 কোটি টাকা ইনকাম পাবেন 17.5% হারে 2,10,00,000। এটা কি ডাউন পেমেন্ট থেকে? ডাউন পেমেন্ট এবং কিস্তি দেওয়ার পরে সমস্ত গ্রাহকরা 1,65,60,000 টাকা কিস্তি চালাবে। ওইখান থেকে 17.5% হারে প্রতি মাসে ইনকাম পাবেন 28,98,000, যোগ হইব 13,080, 13,80,000। ইনকাম হবে প্রতি মাসে 42,78,000 টাকা আগামী 8 বছর পর্যন্ত ইনশাআল্লাহ। ক্লিয়ার? দিস ইজ হার্ড ওয়ার্ক এন্ড সিঙ্গেল ওয়ার্ক। এখন আমি আপনাদেরকে দেখাবো টিম ওয়ার্ক, চমৎকার টিম ওয়ার্ক। কি লেখা? বাংলা লেখাটা কি নাহিদ ভাই? সাস্টেনেবল ইনকাম এন্ড এক্সিলেন্ট। কিনা আমি কিন্তু কথা একটু জোরে বলি, অনেক সময় চিন্তা জায়গা, আবার মাইন্ড করেন না যে হুজুর মাঝে মধ্যে কি কো, আমি একটু পাগলা টাইপের তো। আপনি এজিএম হইছেন সোনালীতে, আমরা ডাইরেক্ট লিংক 10টা, রাশেদ বিন আমানের সময় বলছি না 10টা ডাইরেক্ট লিংক করার জন্য করছি না আমরা, ওই সময় কিন্তু অনেকে কইরা হইছে। ওকে, তাহলে এখানে অনলি 5টা লোক নিয়ে আপনাকে ড্রাইভ দিতে হবে। 5টা ব্যক্তির ভিতরে স্বপ্ন ঢুকাই দিতে হবে, ড্রিম ক্রিয়েট করে দিতে হবে, ড্রিমার বানাই দেব, ড্রিমার 5টা ব্যক্তিকে। তাহলে আপনি এজিএম হয়েছে, 5টা বিপি নিয়োগ দিছে। আপনার কাজ হয়েছে, আপনি যেমন এজিএম হয়েছে 5টা লোকের এজিএম হওয়ার জন্য স্বপ্ন দেখায় দেন, অর্থাৎ 5টা এফ এর ইউনিট ম্যানেজার হওয়ার স্বপ্ন দেখা, 5টা ইউনিট ম্যানেজারের বিএম হওয়ার স্বপ্ন দেখা, তাহলে আপনি তো 2 বিএম, রাইট? ওকে, তাহলে একজনের 5জন বিপি, তারা যে 100 কাটা করে সেল করে এজিএম হবে, তাদের প্রয়োজনে নাকি আপনার প্রয়োজনে? তারা তাদের প্রয়োজনে হবে, তাদের প্রফিটের জন্য হবে। তাহলে 100 কাটা করে যদি 5 জনে হয় তাহলে 500 কাটা, তাহলে ডিজিএম হওয়ার জন্য লাগে 300, ওট হয়েছে 500। সোনালীতে তো আমার ডাইরেক্ট লিংক ছিল প্রায় 50টার মতো, ডাইরেক্ট 50টা ছিল, রেকর্ড করছি তো আমি। তাহলে এখানে আমি 5টা নিয়ে খেলতে পারবো না? ওকে, তাহলে 500 কাটার বুকিং মানি 20,000 ইন্টু 500 সমান সমান 1 কোটি। 10% আপনি পাবেন 10 লাখ টাকা। ডাউন পেমেন্ট দিবে, বুঝতেছেন তো? আমি টাইনা যাবো এখন। ডাউন পেমেন্ট দিবে 1 লক্ষ টাকা করে, 1 লক্ষ ইন্টু 500 কাটা সমান সমান 5 কোটি। ওখান থেকে 5% আপনি আজ এসজিএম হিসেবে পাবেন, অর্থাৎ 25 লাখ। টিম সেল পাবেন, এটা তো 5 জনে মিলে করতেছে টিম। ইউনিট ম্যানেজার হলে যত এফে যত সেল করে আপনি পাইবেন না 17.5%? এখানে 7.5% ছিল না? এজিএম হলে 7.5%, আর আইবিপি নিয়ে গেছে, তাহলে এফ এর ইনকাম এফ এ নিবে, ইউএম এর ইনকাম ইউএম পাবি, রাইট কিনা? ওকে, কিস্তি তারা ডাউন পেমেন্ট দেওয়ার পরে কিস্তি চালাইবো 100 কাটার এগেনস্টে। 100 কাটার কিস্তি আসে 69 লক্ষ টাকা, এখান থেকে আপনি 5% পাইবেন, 2.5% তো ইয়া নিব বিপি। তাহলে 3,45,000 টাকা প্রতি মাসে ইনকাম হবে ইনশাআল্লাহ আগামী 8 বছর। ক্লিয়ার? এখন আপনি কি হইলেন? ডিজিএম হইতে কাটা লাগে কত? হইছে কত? খেলতে হইব 5 জন নিয়া, তাহলে ডিজিএম হয়ে গেলেন। আপনার নিচে এজিএম 5টা আছে, 5টা এজিএম আছে না? এখন 5টা এজিএম এর নিচে বিপি আছে কয়জন? 5 জন কইরা, তাহলে 5 5 25 জন। 25 জন ব্যক্তি 100 কাটা করে সেল করবে, সবাই সবার প্রয়োজনে, কেউ কারো প্রয়োজনে না। 25 জন ব্যক্তিকে সাপোর্ট দেওয়ার জন্য লোক আছে 9 জন। ডিজিএম কয়জন? 1 জন। এজিএম কয়জন? 5 জন। এই 6 জনে মিলে 25 জনকে সাপোর্ট দিবে। যেমন নাজমুল ভাই, আল মামুন, সাইফুল্লাহ আল মামুন ভাই, সবাই সাপোর্ট দেয় না টিমকে? ইউনিট ম্যানেজার এফএদেরকে সাপোর্ট দিয়ে হেলো সেম। সোনালীর টোটাল প্ল্যান এটা। সোনালীতে ইনকাম কম, সোনালীতে 1000 টাকা এনে 100 কোটি টাকা, এটাই ব্যবধান, আর কোনো ব্যবধান নেই। আসেন, তাহলে 2500 কাটা সেল হয়, রাইট? 25 জনে 2500 কাটা, 2500 কাটা সেল করবে তারা তাদের প্রয়োজনে, আমরা 6 জনে মিলে তাদেরকে সাপোর্ট এফোর্ট দেব, খাওয়ানি, তাদেরকে রিসিভ করানোর জন্য গাড়ি, গেস্টের ফলো আপ, ইনভাইট, কাউন্সেলিং, ক্লোজিং সব আমরা সিনিয়ররা মিলে দিব, যতক্ষণ আপনি আমার চেয়ারে না আসছে। ওকে, বুকিং মানি 20,000 ইন্টু 2500 সমান সমান 5 কোটি। এখান থেকে 10% পাবেন 50 লাখ। ডাউন পেমেন্ট
1,00,000 টাকা করে দিলে 2500 হচ্ছে 25 কোটি, 5% আপনি এজিএম ডিজিএম হিসেবে পাবেন, অর্থাৎ 1,25,00,000। কিস্তি তারা দিবে 3,45,00,000 টাকা, 5% আপনি পাবেন। হ্যাঁ, 17,25,000 যোগ হইব 3,45,000, অর্থাৎ 20,70,000 টাকা আপনার মাসে ইনকাম ডিজিএম হওয়ার পরে। আমি 3 দিনে এজিএম হয়েছি, very close to DGM inshallah after 1 week inshallah, no doubt about in পুষ্পধারা। বুঝেন নাই, আমি 3 দিনে এজিএম হইছি। আমি 5 জন দিয়ে দেখাইতেছি, কিন্তু আমি খেলতেছি 10 জন জিজ্ঞেস করে। সে আমার ডাইরেক্ট, উনি আমার ডাইরেক্ট, সব আমার ডাইরেক্ট করে, আমার কিন্তু ইন্ডিভিজুয়াল না, হেড না, সব ডাইরেক্ট মারতেছে। কারণ রেকর্ড কিভাবে ভাঙতে হয় আমি ভালো জানি। আসেন তাহলে, এটা তো বুঝাইলাম নাকি? আচ্ছা, এখন আপনি ডিডি হওয়ার জন্য কত কাটা জানা লাগতো ভাই? হয়েছে কত? 2500। তাহলে জিএমটা কি ওটো হয়ে গেছে? জিএম কেউ নাই, আপনি জিএম হয়ে ডিডি ওটো হয়েছে, খেয়াল করেন। তাহলে ডিজিএম আছে আপনার কয়টা? 5 জন। ভাইজান একটু খেয়াল করেন, ডিজিএম আছে 5 জন, তাহলে 5 জন ডিজিএম এর আন্ডারে বিপি আছে কয়জন করে? 25 জন। 25 ইনটু 5 সমান সমান 125। একটা ইঁদুর একটা বিড়াল খেতে 1 মিনিট টাইম লাগে, তাহলে 5,000 বিড়াল 5,000 ইঁদুর খাইবো, কয় মিনিট লাগবে? সেম ঘটনা এখানে করবো। তাহলে 125 জন তো আপনি আনেন নাই, আপনি আনছেন 5 জন রে। 10:1, রাইট? 10:, মানে 111 এ খেলতে হইব আর কি, 111 ইন্টারন্যাশনাল ফর্মুলাতে। এখন 2500 কাটা 20,000 ইনটু 125 জন 100 কাটা করে সেল করলে 12,500 কাটা হয়। 12,500 কাটা হয়, খেয়াল করেন, বুঝছেন কিনা? 125 জনে 100 কাটা করে সেল করলে সেল হইতেছে 12,500 কাটা। এখন বুকিং মানি 20,000 করে যদি দেয়, তাহলে 25 কোটি টাকা বুকিং মানি দিবে সমস্ত গ্রাহকরা মিল্লা। টিম হয়ে গেছে না বিশাল? তাহলে 25 কোটি টাকার আপনি 20% পাবেন। কেন? আপনার জিএম তো কেউ নাই, জিএম এর ইনকাম তো আপনার পে আউট হবে আপনার জন্য, ঠিক কিনা? আচ্ছা, তাহলে 5 কোটি টাকা আপনি কি পাবেন? ডিডি হওয়ার পরে বুকিং মানি থেকে ইনকাম, ডাউন পেমেন্ট থেকে। ঠান্ডা মাথায় ব্রেনে খেলতে হইতো, কারণ যেহেতু তো হুম তুম করে পেশির জোরে আমরা খেলি, আমরা ব্রেনের জোরে খেলি সারাদিন, এক জায়গায় এক মাসে 2 জন হয়ে গেল, রাইট? ডাউন পেমেন্ট 1 লাখ করে আপনার 12,500 সমান সমান হচ্ছে 125 কোটি টাকা ডাউন পেমেন্ট আসবে। ধরানোর কিছু নাই, 125 কোটি টাকা শূন্য, কারণ টিম তো বড়। অর্থাৎ আপনি 10% পাবেন। কেন? 5% কভার করতে 10% কেন? জিএম যে কেউ নাই, আপনি ডবল পাবেন, অর্থাৎ 12,50,00,000 টাকা ডাউন পেমেন্ট থেকে পাবেন। 12,50,00,000। আসেন, কিস্তি দিবে 17,25,00,000, এখান থেকে আপনি 10% পাবেন, অর্থাৎ 1,72,50,000 মাসে ইনকাম। আগের আছিল 20,000 70,000, টোটাল 20,70,000, টোটাল হয়েছে 1,93,020,000 টাকা, 1,93,20,000, রাইট? 1,93,20,000 আগামী 8-10 বছর কিস্তি থেকে ইনকাম। এর মানে আপনার এখানে মোটামুটি 25 কোটি টাকার মতো এক বছরে ক্যাশ হইব। আমি 3 দিনে ইয়ে হয়েছি, সর্বোচ্চ সময় লাগে যে উনি ভেরি ক্লোজ টু এজিএম, ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি নিজে এজিএম হয়েছি 3 দিনে, আমার টিম থেকে 1 মাসের ভিতরে 2টা বাইট করছি, তাহলে আমি ভেরি ক্লোজ টু ডিজিএম। তাহলে এভাবে কাজ করতে করতে ধরেন 2 মাস করে যদি লাগে, হ্যাঁ খাবারটা রেডি করেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। If you want to be successful in your life, follow someone who is successful in your field. Just copy and paste. এটা মিজান স্যার কিন্তু বেশি বেশি বলে এই কথাটা, ঠিক আছে? If you want to be successful in your life, follow someone who is successful in your field, like পুষ্পধারা. Just copy and paste. You will get the same result. So, my dear brother, one right decision can change your life. সিদ্ধান্ত নেওয়ার মতো নিতে হবে। এখন সর্বশেষ কথা, আল্লাহ আদম বানাইবো, ফেরেশতাদের কাছে পরামর্শ করছে, ফেরেশতারা কিন্তু বাধা দিছিল আল্লাহর নিয়তে এবং স্বপ্নে, রাইট কিনা? কারণ আপনি নিয়ত করছেন পুষ্পধারা থেকে 1 বছর পরে আপনি 1 কোটি টাকা মাসে ইনকাম করবেন। সায়েম সুবান আনভির আকিজ গ্রুপের মালিক, না বলতে সায়েম সুবান আনভির বসুন্ধরা গ্রুপের মালিক, স্কয়ারের মালিক, বিভিন্ন গ্রুপের যে মালিক, তারা কি মানুষ না? রতন টাটা, মুকেশ আম্বানি, শেখ মেহরিমা,
ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, টমাস এডিসন, তারা মানুষ না? মার্ক জুকারবার্গ, তারা যদি তাদের ব্রেনকে কাজে লাগে বিশ্বটাকে চমকায় দিতে পারে, রিচ পারসন হতে পারে, আমি এমন একটা প্রোডাক্ট, এমন একটি প্রফেশনে কেন বসে থাকবো যেখান থেকে আমি চাইলে আমাকে বিকাশিত করতে পারবো না? আমি যদি রং বলি বলেন, আমি তো বলছি না আপনি সোনালী ছেড়ে করেন, সোনালীর পাশাপাশি করেন, কারণ আপনি ইদ্রা কর্তৃক নিয়োগকৃত, ইদ্রা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে ইদ্রা কর্তৃক নিয়ন্ত্রিত নিয়োগকৃত স্বাধীন বীমা কর্মী। আপনার কমিশন আপনি অর্জিত প্রিমিয়াম থেকে পান, কোম্পানির নির্দিষ্ট কোনো স্যালারি বা বেতন আপনাকে দেয় নাই। এটা আইনের কথা বললাম আর কি। আপনি সরকারকে ট্যাক্স দেয়া কি ইদ্রা আপনাকে নিয়োগ দিছে না সোনালী দিছে? হ্যাঁ, ইদ্রা নিয়োগ দিছে, তাহলে ইদ্রা রুলসে কি আছে যে আমি ইন্স্যুরেন্সের পাশাপাশি কিছু করতে পারবো না? অনেক চাকরিজীবীরা ইন্স্যুরেন্স করে, অনেক ব্যাংকাররা করে, তাহলে সব চাকরিজীবীরা সমস্ত পেশার লোক যদি ইন্স্যুরেন্স করতে পারে, তাহলে আমি ইন্স্যুরেন্স থেকে অন্য পাশে কেন করতে পারবো না? ভাই কথা কি ভুল বলছি? আমি সোনালীর সিনিয়র স্যারদেরকে, সোনালীকে অনেক সম্মান করি, ভালোবাসি, আজীবন বেঁচে যাবো সোনালীতে। আমার 12টা পলিসি আছে, আমি সব পলিসি চালাবো, কারণ একসাথে অনেকগুলো টাকা পাবো, আমার ফায়দা। এখন সর্বশেষ আপনাদের অপিনিয়ন কি বলেন? আমার আলোচনা শেষ, বলেন। বিষয়টা ডিপলি চিন্তা, তবে আপনি টোটাল স্টোরির মূল পয়েন্ট যেটা আর কি 20 বছর কাজ না করে 2 বছর করা। রাইট, অফ করে দেন। হ্যাঁ, মাঝখানে